আসসালামু আলাইকুম। অষ্টম ভিত্তি পরীক্ষা ২০২৫ বিজ্ঞান বিষয়ের ফাইনাল সাজেশন, যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা ২০২৫ সালে জুনিয়র ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৫ সিলেবাস অনুযায়ী এই সাজেশনটি সাজানো হয়েছে। এই সাজেশনটিতে তোমরা পাবে প্রত্যেকটি অধ্যায়ের, তোমাদের যেহেতু ভিত্তি পরীক্ষার জন্য পুরো বইটা পড়তে হবে, পুরো বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সর্বশেষ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অর্থাৎ গ এবং ঘ এর যে প্রশ্নগুলো, এই প্রতিটি প্রশ্নে অর্থাৎ একটি সৃজনশীলের জন্য যতগুলো প্রশ্ন তোমার পড়া প্রয়োজন বা যে সকল বিষয় তোমার পড়তে হবে, তোমার বইয়ের যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তোমার জ্ঞানমূলক, অনুধাবন, সংক্ষিপ্ত এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অর্থাৎ ঘ এবং ঘ এর জন্য যে সকল টপিকসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ বা তুমি পড়বে, তোমার পড়তে হবে বা বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই সকল বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এ থেকে তোমরা যথেষ্ট পরিমাণ উপকৃত হবে। এই সাজেশনটি আরও আগে দেওয়ার কথা ছিল, আমি দীর্ঘদিন অসুস্থতার জন্য এই সাজেশনগুলো আমি তোমাদের মাঝে আনতে পারিনি। আমার কাছে আরও অনেকগুলো সাজেশন বা অনেক বিষয়ের সাজেশন তৈরি করা থাকলেও আমি অসুস্থতাজনিত কারণে তোমাদের মাঝে সেগুলো আমি দিতে পারিনি। আমি আশা করছি খুব শীঘ্রই তোমাদের মাঝে সেগুলো আমি নিয়ে আসবো একে একে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইয়ের বা তোমাদের বিজ্ঞান বিষয়ের যে মান বন্টন অর্থাৎ বৃত্তি পরীক্ষার জন্য মান বন্টন। তোমরা জানো তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু বিজ্ঞান বিষয়ে 50 নম্বরে থাকবে, যেখানে বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টিতে 2 করে মোট 10 নম্বর, সৃজনশীল থাকবে তোমাদের তিনটি, যেখানে 3টিতে 3 10 30 নম্বর, এবং পূর্ণ মান তোমাদের 50 এবং সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাথে এই বিজ্ঞান বিষয়টা অ্যাটাচ করা হয়েছে, অর্থাৎ দুটি বিষয় মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি বিষয়ে 1.5 ঘন্টা করে সময় পাবে। তোমাদের দুইটি পরীক্ষা যদি একত্রে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা দুইটি পরীক্ষার মোট সময় 3 ঘন্টা পাবে এবং মোট নম্বর থাকবে তোমাদের 100 নম্বর। এবং যেখানে তোমাদের বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য আলাদাভাবে লেখা থাকবে, কোনো মিক্সিং থাকবে না। তোমাদের কোশ্চেন একটা হতে পারে কিন্তু আলাদাভাবে থাকবে একই কোশ্চেনের ভিতরে। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমরা জ্ঞানমূলক অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য যে সকল বিষয়গুলো পড়বে, এই 60টি প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি, এই 60টি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। এছাড়া এখানে 6টি হবে। এছাড়া তোমাদের যদি এর বাহিরে যদি পড়া হয়ে থাকে, ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো বা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তোমরা সেগুলো পড়তে পারো, কিন্তু অবশ্যই তোমাকে এখানে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। নাম্বার 1 রয়েছে শ্রেণীবিন্যাস কাকে বলে, নাম্বার 2 রয়েছে দ্বিপদ নামকরণ কাকে বলে, নাম্বার 3 সিলেন্টেরন কাকে বলে, নাম্বার 4 শ্রেণীবিন্যাসের জনককে, নাম্বার 5 মানুষের বৈজ্ঞানিক নাম কি, নাম্বার 6 এখানে 6 নম্বর হবে কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। এই 6টি প্রশ্ন তোমরা পড়বে প্রথম অধ্যায়ের জন্য ক নাম্বার প্রশ্নের জন্য। খ নম্বর প্রশ্নের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা এখানে 60টি প্রশ্ন দেখতে পাচ্ছ, 60টি প্রশ্ন সবগুলোই পড়বে। নাম্বার 1 রয়েছে কুমির অথবা সাপ অথবা টিকটিকিকে কেন সরীসৃপ বলা হয়। নাম্বার 2 প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের বাসস্থান ব্যাখ্যা করো। নাম্বার 3 ব্যাঙকে উভচর বলা হয় কেন, ব্যাখ্যা করো। নাম্বার 4 চিংড়িকে মাছ বলা হয় না কেন, ব্যাখ্যা করো। নাম্বার 5 তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন। নাম্বার 6 করডাটা পর্বের সদস্যকে মেরুদণ্ডী বলা হয় কেন। নাম্বার 7 মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। এই 7টি প্রশ্ন পড়বে তোমরা। এবং এখানে আরও একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে অনুধাবন এবং সংক্ষিপ্ত যে প্রশ্ন দুটি কিন্তু কাছাকাছি, তাই তোমরা যদি কিছু কিছু ক্ষেত্রে দেখবে অনুধাবন এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একসাথে দিয়েছি আমি, আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদাও রয়েছে, তোমরা সবগুলোই পড়বে। তোমার অনুধাবনগুলো সংক্ষিপ্তে আসতে পারে বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দিয়েছি আমি সেগুলোও কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত এবং অনুধাবন মূলত কাছাকাছি, তাই কিছু কিছু ক্ষেত্রে আমি একত্রে দিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখানে 8টি প্রশ্ন পাবে। নাম্বার 1 প্রজাতি বলতে কি বোঝায়, নাম্বার 2 দ্বিপদ নামকরণ কি ব্যাখ্যা করো, নাম্বার 3 স্পঞ্জ কি বুঝিয়ে লেখো, নাম্বার 4 সিলেন্টেরন বলতে কি বোঝায়, নাম্বার 5 সিলোম ও হিমোসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো, নাম্বার 6 কিছুকে অ্যানেলিডা পর্বের প্রাণী বলা হয় কেন, নাম্বার 7 মানুষকে করডাটা পর্বের প্রাণী বলা হয় কেন, নাম্বার 8 সকল মেরুদণ্ডী প্রাণী করডাটা পর্বের হলেও সকল করডাটা পর্বের প্রাণী মেরুদণ্ডী নয় কেন, ব্যাখ্যা করো।
এরপরে সর্বশেষ রয়েছে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অর্থাৎ যেগুলো গ এবং ঘ এর জন্য তোমরা পড়বে। নাম্বার 1 রয়েছে নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ তোমরা পড়বে। নাম্বার 2 নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ তোমরা পড়বে। নাম্বার 3 অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য উদাহরণ সহ তোমরা পড়বে। অবশ্যই তোমরা প্রত্যেকটি পর্বের কিন্তু উদাহরণ সহ তোমরা পড়বে। এর কারণ হলো তোমার পরীক্ষার সময় কিন্তু পর্বের উল্লেখ নাম বা পর্বের নাম কিন্তু তোমার খুঁজে বের করতে হবে অধিকাংশ প্রশ্নে, যেখানে তোমাকে উদাহরণ দিয়ে দেওয়া হবে যে এই প্রাণীর বৈশিষ্ট্য তোমরা লেখো। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে উদাহরণটা মনে রাখতে হবে। নাম্বার 4 আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে তোমরা। এরপরে 5 নম্বরে করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের যে বিষয়গুলো তোমরা পড়বে সেটা হলো নাম্বার 1 অস্ট্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। নাম্বার 2 উভচর প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। নাম্বার 3 সরীসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। নাম্বার 4 পক্ষীকুল প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। নাম্বার 5 স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। এরপরে 6 নম্বরে রয়েছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উদাহরণ সহ পড়বে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের ফাইনাল যে সাজেশন, এই সাজেশনটি এটাই হবে শেষ। এরপরে সর্বশেষ আরেকটি সাজেশন দেওয়া হতে পারে, যেখানে তোমরা হয়তো প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা সাজেশন পাবে এবং সেটা সম্ভবত তোমরা অ্যান্সার সহ পেতে পারো। এরপরে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। তোমরা ক নাম্বারের জন্য যে সকল প্রশ্নগুলো পড়বে, নাম্বার 1 ক্যারিওকাইনেসিস কাকে বলে। নাম্বার 2 সাইটোকাইনেসিস কাকে বলে। নাম্বার 3 ইন্টারফেস কি। নাম্বার 4 ডিএনএ কি। নাম্বার 5 অপত্য ক্রোমোজোম কি। নাম্বার 6 স্পিন্ডল যন্ত্র কাকে বলে। নাম্বার 7 আরএনএ কি। নাম্বার 8 মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে। খ নাম্বার প্রশ্নের সময়ের জন্য তোমরা যে সকল বিষয় পড়বে বা খ এর জন্য যে সকল প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো হলো নাম্বার 1 ব্যাকটেরিয়া অথবা অ্যামিবা কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। নাম্বার 2 নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কখন সবচেয়ে খাটো ও মোটা দেখায়, ব্যাখ্যা করো। নাম্বার 3 রাফির চুল তার বাবার মতো হওয়ার কারণ ব্যাখ্যা করো। নাম্বার 4 মিতুর চোখের রং তার দাদির চোখের রঙের মতো কেন। নাম্বার 5 অ্যামিবা কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। নাম্বার 6 মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। নাম্বার 7 অ্যামাইটোসিস কোষ বিভাজন বা অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। নাম্বার 8 জিন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা সবগুলো পড়বে। নাম্বার 1 রয়েছে মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়। নাম্বার 2 মিওসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়। এগুলো তোমরা কিভাবে পড়বে, এগুলো মিওসিস কোষ বিভাজন বলতে বা মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায় সেটা লিখে কিন্তু তোমরা শেষ করবে না, যেহেতু এখানে তোমাকে দুই মার্কস রয়েছে এই সকল প্রশ্নে, তোমাকে অবশ্যই এর ব্যাখ্যা সহ লিখতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত এবং এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো সেম টু সেম, তোমরা সবগুলোই পড়বে। নাম্বার 3 রয়েছে জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কেন। নাম্বার 4 রয়েছে অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 5 রয়েছে বিষুবীয় অঞ্চল বলতে কি বোঝায়। নাম্বার 6 রয়েছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 7 মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন। নাম্বার 8 ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 9 ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 10 অভিস্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপরে সর্বশেষ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অর্থাৎ গ এবং ঘ এর জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে। নাম্বার 1 রয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পড়বে। নাম্বার 2 মাইটোসিস কোষ বিভাজন পড়বে। নাম্বার 3 মিওসিস কোষ বিভাজন পড়বে। নাম্বার 4 পড়বে মেটাফেজ ধাপ বর্ণনা। নাম্বার 5 পড়বে প্রো মেটাফেজ ধাপ বর্ণনা। নাম্বার 6 রয়েছে অ্যানাফেজ ধাপ বর্ণনা। নাম্বার 7 টেলোফেজ ধাপ বর্ণনা। নাম্বার 8 মিওসিস কোষ বিভাজন পদ্ধতির গুরুত্ব পড়বে তোমরা। নাম্বার 9 মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে, এটা পড়বে তোমরা। অথবা এর আরও একটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে রাখতে মিওসিসের গুরুত্ব। নাম্বার 10 রয়েছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের গুরুত্ব। এই বিষয়গুলো পড়বে, এগুলো তোমরা বইতেও অধিকাংশ পেয়ে যাবে। আর যদি বইতে না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের টেস্ট পেপার বা তোমরা যে মডেল টেস্ট কিনেছো বা তোমাদের যে গাইড রয়েছে সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। এরপরে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রচ্ছেদন। ক প্রশ্নের জন্য যেগুলো পড়বে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়বে। নাম্বার 1 রয়েছে ইমবাইবিশন কাকে বলে। নাম্বার 2 প্রচ্ছেদন কাকে বলে। নাম্বার 3 শোষণ কাকে বলে। নাম্বার 4 ব্যাপন চাপ কাকে বলে। নাম্বার 5 অভিস্রবণ অথবা অসমোসিস কাকে বলে। এই দুইটা সেম, কোনো কোনো ক্ষেত্রে অসমোসিস লেখা পাবে তোমরা, এইটা আর অভিস্রবণ একই জিনিস। নাম্বার 6 অবেদ্য পর্দা, বেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা কাকে বলে, এই সবগুলো তোমরা পড়বে। এগুলো খুবই ইজি,
তোমরা বইতে সরাসরি এগুলো পেয়ে যাবে। খ নাম্বার অর্থাৎ অনুদমনমূলক প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে। নাম্বার 2 শুকনো কাঠ পানিগ্রহী ব্যাখ্যা করো। নাম্বার 3 জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ ব্যাখ্যা করো। নাম্বার 4 কোষ প্রাচীর কে ভেদ্য পর্দা বলা হয় কেন। নাম্বার 5 পলিথিন অথবা কিউটিন যুক্ত কোষ প্রাচীরকে বেদ্য পর্দা বলা হয় কেন। নাম্বার 6 প্রশোধনকে কেন নেসেসারি ইবিল বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে সংক্ষিপ্ত জন্য তোমরা যে সকল প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে, নাম্বার 1 কোষ পর্দা ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা অথবা জীবজন্তুর পিত্তথলির পর্দাকে অর্ধবেদ্য পর্দা বলা হয় কেন ব্যাখ্যা করো। নাম্বার 2 কিসমিস পানিতে রাখলে ফুলে ওঠে কেন। এখানে কিসমিস না থেকে অন্য যে কোনো ফলও কিন্তু থাকতে পারে, তোমরা সেটা বুঝে শুনে পড়বে। নাম্বার 3 ব্যাপনের 2টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 4 অবিশ্রমণের 2টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 5 সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণের মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 6 সেলুলোজকে পানিগ্রাহী পদার্থ বলা হয় কেন। নাম্বার 7 অবিশ্রবণ ও প্রশোধনের মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 8 পানি পরিবহনে প্রশোধনের গুরুত্ব কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। এরপরে ঘ এবং ঘয়ের জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে, নাম্বার 1 রয়েছে অবিশ্রবণ প্রক্রিয়ার ব্যাখ্যা, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 অবিশ্রবণ প্রক্রিয়ার গুরুত্ব অথবা ভূমিকা। নাম্বার 3 ব্যাপন প্রক্রিয়ার ব্যাখ্যা। নাম্বার 4 ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5 প্রশোধন প্রক্রিয়ার ব্যাখ্যা। নাম্বার 6 প্রশোধন প্রক্রিয়ার গুরুত্ব ভূমিকা। এখানে 1 থেকে 6 প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা বইয়ে সরাসরি এগুলো পেয়ে যাবে, না পেলে তোমরা তোমাদের টেস্ট পেপার বা গাইড বই এগুলো পেয়ে যাবে। এরপরে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন তোমরা যেগুলো পড়বে, 1 নম্বরে রয়েছে প্রজনন কাকে বলে। নাম্বার 2 অযৌন জনন কাকে বলে। নাম্বার 3 পরাগায়ন কাকে বলে। নাম্বার 4 টিউবার কাকে বলে। নাম্বার 5 অফসেট কি। নাম্বার 6 নিষিক্তকরণ কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ অংশের জন্য তোমরা বা খ নাম্বার প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 রয়েছে আনারস কী ধরনের ফল এবং কেন। নাম্বার 2 পাতা শ্যাওলাকে পানি পরাগী বলা হয় কেন। নাম্বার 3 আনারস একটি যৌগিক ফল ব্যাখ্যা করো। নাম্বার 4 সরল ফল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। নাম্বার 5 বৃতি 2টি কাজ লেখো। নাম্বার 6 কন্দকে চোখ বলা হয় কেন। নাম্বার 7 দুতুরাকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন। নাম্বার 8 তেঁতুলকে মৃতবেদী উদ্ভিদ বলা হয় কেন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, নাম্বার 1 স্পাইরোগাইরা কীভাবে বংশবৃদ্ধি ঘটায়। নাম্বার 2 পাথরকুচি কীভাবে বংশবৃদ্ধি বা বংশ বিস্তার করে। নাম্বার 3 প্রাকৃতিক অঙ্গজনন ও কৃত্রিম অঙ্গজননের 2টি পার্থক্য লেখো। নাম্বার 4 বৃতি ফুলের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা করো বা কেন। 5 অনিয়ত পুষ্পমঞ্জুরি বলতে কি বোঝায়। নাম্বার 6 স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 7 পতঙ্গ পরাগী ফুল কি উদাহরণ দাও। নাম্বার 8 প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের 2টি পার্থক্য লেখো। নাম্বার 9 অঙ্কুরোদ্গম কি ব্যাখ্যা করো। প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ ঘ এবং ঘয় অংশের জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে, নাম্বার 1 পরাগায়ন, স্বপরাগায়ন প্রক্রিয়া, পরপরাগায়ন প্রক্রিয়া। নাম্বার 2 অঙ্কুরোদ্গম হওয়ার প্রক্রিয়া। নাম্বার 3 ফলের উৎপত্তি, বিশেষ করে সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। নাম্বার 4 নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি প্রক্রিয়া ব্যাখ্যা। 5 নম্বরে পড়বে ফুলের বিভিন্ন অংশ। এরপরে অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ। জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য যে সকল বিষয়গুলো তোমরা পড়বে, নাম্বার 1 মস্তিষ্ক কি। নাম্বার 2 নিউরন কি। নাম্বার 3 স্নায়ু তাড়না কাকে বলে। নাম্বার 4 ফাইটো হরমোন কি। নাম্বার 5 হরমোন কি। নাম্বার 6 রেচনতন্ত্র কাকে বলে। খ অংশ প্রশ্নের জন্য বা অনুদমনমূলক প্রশ্নের জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে, নাম্বার 1 রেচন বলতে কি বোঝায়। নাম্বার 2 রেচনতন্ত্র বলতে কি বোঝায়। নাম্বার 3 ট্রাকিট চলন বলতে কি বোঝায়। নাম্বার 4 উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বাঁকা হয় কেন। নাম্বার 5 টর্চলাইট এর প্রখর আলো চোখে পড়লে কি ঘটে ব্যাখ্যা করো। নাম্বার 6 পন্সকে মস্তিষ্কের যোজক বলা হয় কেন। নাম্বার 7 বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন। নাম্বার 8 বৃক্ককে ছাঁকনির সাথে তুলনা করা হয় কেন। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যে সকল বিষয় পড়বে, নাম্বার 1 অক্সিন ও ইথিলিনের মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 2 ইথিলিন হরমোনটি উদ্ভিদের জন্য উপকারী কেন। নাম্বার 3 স্নায়ুতন্ত্র কি ব্যাখ্যা করো। নাম্বার 4 নিউরনের কতটি অংশ ও কি কি। নাম্বার 5 অ্যাকশন কি বুঝিয়ে লেখো। নাম্বার 6 সিনাপস বলতে কি বোঝায়। নাম্বার 7 অগ্র মস্তিষ্ককে গুরু মস্তিষ্ক বলা হয় কেন। নাম্বার 8 সেরিব্রাম ও সেরিবেলাম এর মধ্যে 2টি পার্থক্য লেখো। নাম্বার 9 হাতে পিন ফোটা মাত্র আমরা হাত টেনে নিই কেন। নাম্বার 10 দেহ থেকে রেচন পদার্থ অপসারণ করা জরুরি কেন। এরপরে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, বিশেষ করে
গ এবং ঘ অংশের জন্য যে সকল বিষয়গুলো তোমরা পড়বে। নাম্বার 1 নিউরনের গঠন, নাম্বার 2 নিউরনের ভূমিকা, নাম্বার 3 মানবদেহে প্রতিবর্ত চক্রের ক্রিয়া বা চক্রের ব্যাখ্যা, নাম্বার 4 মানবদেহে বৃক্কের গুরুত্ব ও ভূমিকা, নাম্বার 5 রেচনতন্ত্রের রেচন প্রক্রিয়া। এরপরে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য যে সকল বিষয় তোমরা পড়বে। নাম্বার 1 পরমাণু কাকে বলে, নাম্বার 2 অ্যানায়ন কাকে বলে, নাম্বার 3 আইসোটোপ কি, নাম্বার 4 পারমাণবিক সংখ্যা কাকে বলে, নাম্বার 5 ভর সংখ্যা কি, নাম্বার 6 অ্যাটম শব্দের অর্থ কি, নাম্বার 7 ক্যাটায়ন কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ অংশের জন্য তোমরা যে সকল বিষয় পড়বে। নাম্বার 1 ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ব্যাখ্যা করো। নাম্বার 2 সোডিয়াম আয়ন কতটি ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে ব্যাখ্যা করো। নাম্বার 3 কপার সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো। নাম্বার 4 কার্বনের আইসোটোপ 3টি কেন। নাম্বার 5 পরমাণু অবিভাজ্য নয় কেন ব্যাখ্যা করো। সংক্ষিপ্তর জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে। নাম্বার 1 রাদারফোর্ড মডেলের সৌরজগতের মতো, রাদারফোর্ড মডেল সৌরজগতের মতো ব্যাখ্যা করো। নাম্বার 2 পরমাণুর গঠন ব্যাখ্যা করো। নাম্বার 3 আইসোটোপ তেজস্ক্রিয় হয় কেন। নাম্বার 4 আইসোটোপ সমূহে রাসায়নিক ধর্ম একই কেন। নাম্বার 5 কৃষিক্ষেত্রে আইসোটোপের দুটি ব্যবহার লেখো। নাম্বার 6 চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ কিভাবে ব্যবহৃত হয়। এরপরে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর যে প্রশ্নগুলো বা এর জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে। নাম্বার 1 পারমাণবিক সংখ্যা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 ভর সংখ্যা নির্ণয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 নিউট্রন সংখ্যা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5 মৌলের ইলেকট্রোবিন্যাস ও ধর্ম, অর্থাৎ এখানে অধিকাংশই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলোই পড়বে। নাম্বার 6 রাদারফোর্ড বা রাদারফোর্ডের পরমাণু মডেল। নাম্বার 7 আইসোটোপের ব্যবহার, এখানে 4 অপশনটি নেই, এটা হবে 4 আর এখানে হবে এটা 5, তোমরা বিষয়টা বুঝে নিবে। 6 নম্বরে রয়েছে আইসোটোপের ব্যবহার। নাম্বার 7 রয়েছে মৌলের যৌগ গঠন, আয়নিক যৌগ, সমযোজী যৌগ। নাম্বার 8 মৌলের ইলেকট্রন বিন্যাসের বা বিন্যাস চিত্রের ডায়াগ্রাম মাধ্যমে প্রকাশ করো। মৌলের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর 7 নম্বরে যৌগ গঠন, বিশেষ করে আয়নিক যৌগ, সমযোজী যৌগ, এই দুটি যে যৌগর গঠন এগুলো ব্যাখ্যা করতে হবে। তাই এখানে 1 থেকে 8 প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 7 পৃথিবী ও মহাকাশ, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যে সকল বিষয় পড়বে। নাম্বার 1 ভর কাকে বলে। নাম্বার 2 অভিকর্ষ ত্বরণ কাকে বলে। নাম্বার 3 অভিকর্ষ কাকে বলে। নাম্বার 4 মহাকর্ষ কাকে বলে। নাম্বার 5 ওজন কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ অংশের জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে। নাম্বার 1 মেরু অঞ্চলে ওজন বেশি কেন। নাম্বার 2 পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। নাম্বার 3 মহাশূন্যচারী পৃথিবী প্রদক্ষিণ কালে নিজেকে ওজনহীন মনে করেন কেন। নাম্বার 4 সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় ব্যাখ্যা করো। নাম্বার 5 গাছ থেকে কমলা বা যে কোনো ফল মাটিতে পড়ে কেন। নাম্বার 6 জিকে কেন বিশ্বজনীন দ্রবক বলা হয়। নাম্বার 7 সিঁড়ি বেয়ে নিচে নামতে কষ্ট কম হয় কেন। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যে সকল বিষয় পড়বে। নাম্বার 1 মহাকর্ষ বল কি ব্যাখ্যা করো। নাম্বার 2 নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। নাম্বার 3 একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন। নাম্বার 4 পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন কেন। নাম্বার 5 পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান অধিক কেন। নাম্বার 6 ভর ও ওজনের দুটি পার্থক্য লেখো। নাম্বার 7 চাঁদে বস্তুর ওজন বা চাঁদে বস্তুর ভর অপরিবর্তিত থাকে কেন। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন। নাম্বার 9 মহাশূন্যযানে মহাশূন্যচারীরা ওজনহীনতা মনে করেন কেন। এরপরে প্রয়োগমূলক উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর জন্য। নাম্বার 1 চাঁদে ওজন নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2 পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন নির্ণয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল নির্ণয়। নাম্বার 4 দূরত্ব পরিবর্তন করলে মধ্যকার আকর্ষণ পরিবর্তন হবে, বিশ্লেষণ করো। নাম্বার 5 অভিকর্ষ বল নির্ণয়। নাম্বার 6 অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা সবগুলো পড়বে। নাম্বার 8 রাসায়নিক বিক্রিয়া, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে সেগুলো হলো নাম্বার 1 আয়ন কাকে বলে। নাম্বার 2 যোজনী কাকে বলে। নাম্বার 3 যৌগমূলক কাকে বলে। নাম্বার 4 লবণ কাকে বলে। নাম্বার 5 সংকেত কাকে বলে। নাম্বার 6 সংযোজন বিক্রিয়া কি। নাম্বার 7 প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। নাম্বার 8 প্রশমন বিক্রিয়া কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ অংশের জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে। নাম্বার 1 খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার করা হয় কেন। নাম্বার 2 রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে হয় কেন। নাম্বার 3 শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন। নাম্বার 4
কৃষিক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় কেন? নাম্বার 5 তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? নাম্বার 6 প্রতীক ও সংকেত এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এবং নাম্বার 7 প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝায়? সংক্ষিপ্তর জন্য তোমরা যে সকল বিষয়গুলো পড়বে, নাম্বার 1 রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 2 রাসায়নিক সমীকরণ কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। নাম্বার 3 সংযোজন বিক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা দাও। নাম্বার 4 দহন বিক্রিয়া বলতে কি বোঝায়? নাম্বার 5 বিয়োজন বিক্রিয়া কি, সমীকরণ সহ উপস্থাপন করো। নাম্বার 6 ড্রাই সেল কিভাবে গঠিত হয়। নাম্বার 7 তড়িৎ বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য ব্যাখ্যা করো। এরপরে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর জন্য। নাম্বার 1 প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 2 সংযোজন বিক্রিয়া। নাম্বার 3 বিযোজন বিক্রিয়া। নাম্বার 4 ব্যাটারির গঠন প্রণালী ব্যাখ্যা। নাম্বার 5 রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর প্রক্রিয়া। নাম্বার 6 রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। নাম্বার 7 রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির রূপান্তর অর্থাৎ প্রশমন বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। নাম্বার 8 রাসায়নিক সমীকরণের সমতাকরণ অথবা পরমাণু সংখ্যার সমতাকরণ। এখানে প্রতিটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়বে। নাম্বার 9 বর্তনী ও চলতরিৎ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা পড়বে। নাম্বার 1 রোধ কাকে বলে। নাম্বার 2 তড়িৎ প্রবাহ কাকে বলে। নাম্বার 3 তড়িৎ প্রবাহের একক কি। নাম্বার 4 তড়িৎ বিভব কাকে বলে। নাম্বার 5 একমুখী বা ডিসি প্রবাহ কি। নাম্বার 6 ওমের সূত্রটি লেখো। নাম্বার 7 তড়িৎ বর্তনী কি। নাম্বার 8 ফিউজ কি। অনুদানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন এটা একত্রে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে তোমরা একত্রে পাবে, যেহেতু সংক্ষিপ্ত এবং অনুদানমূলক প্রশ্নগুলো সেম। নাম্বার 1 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করো। নাম্বার 2 তড়িৎ প্রবাহের সময় পরিবাহীতে রোধের সৃষ্টি হয় কেন। নাম্বার 3 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়। নাম্বার 4 ব্যাটারি থেকে কোন ধরনের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। নাম্বার 5 রোধ বলতে কি বোঝায়। নাম্বার 6 ওমের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করো। নাম্বার 7 তড়িৎ প্রবাহের জন্য বিভব পার্থক্য প্রয়োজন কেন। নাম্বার 8 তড়িৎ বিভব পার্থক্য কি ব্যাখ্যা করো। নাম্বার 9 এসি ও ডিসি প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 10 তড়িৎ বর্তনী বলতে কি বোঝায়। নাম্বার 11 বাসাবাড়িতে সমান্তরাল সংযোজন বা সংযোগ সুবিধাজনক কেন। নাম্বার 17 ফিউজ কি ব্যাখ্যা করো। প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে। নাম্বার 1 বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ফিউজের ভূমিকা অথবা ব্যবহার ব্যাখ্যা। নাম্বার 2 শ্রেণী সংযোগ বর্তনী চিত্র সহ ব্যাখ্যা। নাম্বার 3 শ্রেণী সংযোগ বর্তনীর ব্যবহার। নাম্বার 4 সমান্তরাল সংযোগ বর্তনী চিত্র সহ ব্যাখ্যা। নাম্বার 5 সমান্তরাল সংযোগ বর্তনীর ব্যবহার। নাম্বার 6 বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ। নাম্বার 7 একমুখী অথবা সমপ্রবাহ অথবা ডিসি প্রবাহ। নাম্বার 8 পরিবর্তী পর্যাবৃত্ত এসি প্রবাহ। এই সবগুলো তোমরা পড়বে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 10 অম্ল ক্ষারক ও লবণ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যেগুলো পড়বে। নাম্বার 1 ক্ষার কাকে বলে। নাম্বার 2 সংকেত কাকে বলে। নাম্বার 3 নির্দেশক বলতে কি বোঝায়। নাম্বার 4 অ্যাসিড কি। নাম্বার 5 ক্ষারক কাকে বলে। নাম্বার 6 লাইম ওয়াটার কি। নাম্বার 7 মিল্ক অফ লাইম কি। নাম্বার 8 লিটমাস কাগজ কি। নাম্বার 9 জৈব অ্যাসিড কি। নাম্বার 10 খনিজ অ্যাসিড কি। এখানে বানানের কিছু ভুল রয়েছে, টুকটাক ভুল রয়েছে, তোমরা সেটা বুঝে নিবে, কারণ কতগুলো লেখা কিছু ভুল থেকেই যায়, যেগুলো এর দ্বিতীয়বার যখন এটা পড়া হবে তখন হয়তো এটা ঠিক হয়ে যাবে। অনুদানমূলক প্রশ্ন প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1 পাকস্থলীতে অ্যাসিডিটি নিরাময়ে অ্যান্টাসিড অনন্য ব্যাখ্যা করো। নাম্বার 2 আমলকি খাওয়া প্রয়োজন কেন। নাম্বার 3 সোডিয়াম ক্লোরাইড ছাড়া আমাদের জীবন চলে না, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড মানে লবণ ছাড়া আমাদের জীবন চলে না, সেটা তোমরা জানো। নাম্বার 4 মিথেন অ্যাসিড কিনা ব্যাখ্যা করো। নাম্বার 5 কপার সালফেট লবণ কেন ব্যাখ্যা করো। নাম্বার 6 অ্যামোনিয়া অ্যাসিড নয় ব্যাখ্যা করো। নাম্বার 7 অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লিখো। নাম্বার 8 লিটমাস পেপারকে নির্দেশক বলা হয় কেন। এখানে নির্দেশক হবে শুধু। নাম্বার 9 HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অ্যাসিড বলা হয় কেন। নাম্বার 10 সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন। সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন। নাম্বার 11 সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয় ব্যাখ্যা করো। নাম্বার 12 অ্যান্টাসিড বলতে কি বোঝায়। নাম্বার 13 অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। নাম্বার 14 মিথেন কি অ্যাসিড ব্যাখ্যা করো। এরপরে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর জন্য। নাম্বার 1 ক্ষারের বৈশিষ্ট্য। নাম্বার 2 ক্ষারের ব্যবহার। নাম্বার 3 অ্যাসিডের বৈশিষ্ট্য। নাম্বার 4 অ্যাসিডের ব্যবহার। নাম্বার 5 প্রশমন বিক্রিয়া। নাম্বার 6 যৌগটি অম্লীয় না ক্ষারীয় তা শনাক্তকরণ। নাম্বার 7 পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যার সমাধান ব্যাখ্যা।
এখানে 1 থেকে 7 প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 11 আলো, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 অক্ষিগোলক কাকে বলে, নাম্বার 2 অভিকর্ষ কাকে বলে, নাম্বার 3 কর্নিয়া কি, নাম্বার 4 অপটিক্যাল ফাইবার কাকে বলে, নাম্বার 5 সংকট কোণ অথবা ক্রান্তি কোণ কাকে বলে, নাম্বার 6 আলোর প্রতিসরণ কাকে বলে, নাম্বার 7 আপতন কোণ কি, নাম্বার 8 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, নাম্বার 9 বিবর্তন কাজ কি। এরপরে অনুদানমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1 স্রোত বস্তুকে বড় দেখার জন্য ম্যাগনিফাই গ্লাস অনন্য ব্যাখ্যা করো। নাম্বার 2 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো। নাম্বার 3 সংকট কোণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। নাম্বার 4 আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়। নাম্বার 5 সংকট ব্যাখ্যা করো, সংকট কোণ ব্যাখ্যা করো। নাম্বার 6 অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়। নাম্বার 7 আপতন কোণ ও সংকট কোণের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ গ এবং ঘ এর জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 প্রতিসরণের বাস্তব প্রয়োগ। নাম্বার 1 রয়েছে লাঠির অবস্থানের পরিবর্তন, মুর্দার অবস্থানের পরিবর্তন, মাছের অবস্থানের পরিবর্তন। 2 নম্বরে আলোর প্রতিসরণের নিয়ম। 3 নম্বরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। 4 নম্বরে সংকট কোণ অথবা ক্রান্তি কোণ ব্যাখ্যা। নাম্বার 5 অপটিক্যাল ফাইবারের ব্যবহার। নাম্বার 6 বিবর্তন কাজ বা ম্যাগনিফাই গ্লাসের ব্যবহার। নাম্বার 7 ক্যামেরার গঠন ও কার্যপ্রণালী বর্ণনা। নাম্বার 8 চোখ ও ক্যামেরার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ। সবগুলো গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলো পড়বে। আমার এই সাজেশনে যেগুলো দেওয়া হয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ, কোনো বাড়তি বা অতিরিক্ত কিছু দেওয়া হয়নি। তোমাদের যেগুলো পড়তে হবে, তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষা আসার মতো তাই দেওয়া হয়েছে, তোমরা এখানে কোনোটাই বাদ দিবে না। আমি মনে করি তোমরা সবগুলো পড়বে এবং খুবই ইজিলিভাবে এটা সাজানো হয়েছে। তোমরা যদি এই যে 1 2 3 4 এভাবে 1 থেকে 8টি বিষয় যদি পড়ো, তাহলে তোমার এই অধ্যায় থেকে আসলে গ এবং ঘ এর জন্য আলাদাভাবে কোনো সৃজনশীল পড়ার প্রয়োজন পড়বে না। একইভাবে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু প্রশ্ন ওইভাবেই সাজানো হয়েছে, টাইপ ভিত্তিক যেটাকে তোমরা বলো। অর্থাৎ তুমি যদি আমি যদি এটা দেখাই 1 থেকে 3 এই 3টি বিষয়ের উপর যদি তোমার পড়াশোনা করো, ইনশাল্লাহ এই 12 অধ্যায় থেকে তোমার গ এবং ঘ এর জন্য গ এবং ঘ এর যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য তোমাকে তোমার বইয়ে যতগুলো সৃজনশীল আছে সবগুলো পড়ার প্রয়োজন পড়বে না। অনেকে তোমরা এভাবে করো যে তোমার বইয়ে যে অধ্যায় হোক না কেন, ধরো 12 13 যে অধ্যায় হোক না কেন, ওই অধ্যায়ের সকল সৃজনশীল পড়ার চেষ্টা করো। আসলে এতে তোমাদের সময় নষ্ট হয় এবং তোমাদের অনেক প্রেশার হয় এবং তোমরা না বুঝে পড়ো। আসলে সকল প্রশ্নগুলো পড়ার প্রয়োজন পড়ে না। একই প্রশ্ন তোমরা একটি বা দুটি পড়ো বা একটাই ভালোভাবে পড়ো, তাহলে তুমি তোমার বই থেকে দেখা যাবে যে একটি অধ্যায় থেকে তুমি যদি বাছাই করো, দেখবে একই প্রশ্ন কিন্তু বারে বারে আসে। তুমি দেখবে একটা প্রশ্ন অনেকবার এসেছে, তাহলে তুমি বাছাই করলে দেখবে তোমার ওই অধ্যায় দেখা যায় 5 বা 6 ধরনের প্রশ্ন রয়েছে। তাহলে তুমি 30 থেকে 40টা সৃজনশীল না পড়ে তুমি 5 থেকে 6 ধরনের যে প্রশ্নটা বা প্রশ্নের ধরন সেটা পড়ে যাও, দেখবে তুমি ও থেকে যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবে। তোমার কষ্ট এবং সময় অনেকটা কমে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অধ্যায় 12 মহাকাশ ও উপগ্রহ, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যে সকল প্রশ্নগুলো পড়বে, নাম্বার 1 মহাকাশ কাকে বলে, নাম্বার 2 মহাশূন্য কাকে বলে, নাম্বার 3 মহাবিশ্ব বলে কাকে বলে, নাম্বার 4 মিল্কওয়ে বা আকাশগঙ্গ কি, নাম্বার 5 মহাবিস্ফোরণ তত্ত্ব কি, নাম্বার 6 কৃত্রিম উপগ্রহ কি। এরপরে অনুদমনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 মহাকাশে শুরু আছে শেষ নেই ব্যাখ্যা করো। নাম্বার 2 পৃথিবী আলো পায় কেন। নাম্বার 3 বিশ্বকাপ ক্রিকেট খেলা আমরা কিভাবে টেলিভিশনে দেখতে পাই। নাম্বার 4 আগামী দিনের ঝড় বৃষ্টির খবর পূর্বেই জানতে পারি কেন। নাম্বার 5 নক্ষত্র বলতে কি বোঝায়। নাম্বার 6 গ্রহ বলতে কি বোঝায়। নাম্বার 7 গ্রহ ও উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো। নাম্বার 8 বিগ ব্যাং তত্ত্বটি উল্লেখ করো। নাম্বার 9 কৃত্রিম উপগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 10 গোয়েন্দা ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ ব্যবহার উল্লেখ করো। নাম্বার 11 পরিবেশের ক্ষেত্রে পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ গুরুত্বপূর্ণ কেন। প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ গ এবং ঘ এর জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে এই অধ্যায় থেকে, নাম্বার 1 কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব, বিশেষ করে যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। নাম্বার 4 সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। নাম্বার 5 নৌ পরিবহন উপগ্রহ। নাম্বার 6 জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। এরপরে 2 নম্বরে প্রাকৃতিক উপগ্রহ চাঁদের কার্যক্রম ব্যাখ্যা। নাম্বার 3 কৃত্রিম উপগ্রহ বস্টক 1 ব্যাখ্যা। অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি, জ্ঞানমূলক প্রশ্ন ক অংশের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 রাফেজ কাকে বলে। নাম্বার 2 সুষম খাদ্য কাকে বলে। নাম্বার 3 পুষ্টি কাকে বলে। নাম্বার 4 খাদ্য কাকে বলে। নাম্বার 5 গলগণ্ড কি। নাম্বার 6 রিকেটস রোগ কেন হয়। নাম্বার 7 খনিজ লবণ কি। নাম্বার 8 রক্ত স্বল্পতা বা এনিমিয়া কি। নাম্বার 9 খাদ্যপ্রাণ বা ভিটামিন কাকে বলে।
অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ ক্ষয় অংশের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 রাফেজ বলতে কি বোঝায়, নাম্বার 2 সুষম খাবার কি কি শর্ত পালন করে, নাম্বার 3 ডিমে আমিষের সহজপাচ্যতার গুণক 1 বলতে কি বোঝায়, নাম্বার 4 দুধকে সুষম খাদ্য বলা হয় কেন, নাম্বার 5 খিচুড়িকে কেন মিশ্র খাদ্য বলা হয়, নাম্বার 6 চালকে শ্বেতসার জাতীয় পদার্থ বলা হয় কেন, নাম্বার 7 অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝায়। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, নাম্বার 1 রয়েছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝায়, নাম্বার 2 শর্করা ও আমিষের মধ্যে দুটি পার্থক্য লক্ষ্য, নাম্বার 3 প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন তা কি কি বিষয়ের উপর নির্ভর করে, নাম্বার 4 অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন এ জরুরি কেন, নাম্বার 5 শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় কেন, নাম্বার 6 শিশুদের রিকেটস রোগ প্রতিরোধে কি করা উচিত, নাম্বার 7 খনিজ লবণের ভূমিকার সংক্ষেপে লেখো, নাম্বার 8 খাদ্যে লৌহের অভাব রক্ত শূন্যতা দেখা দেয় কেন, নাম্বার 9 মানবদেহের জন্য পানি প্রয়োজন কেন, নাম্বার 10 শস্য স্যালাইন কিভাবে তৈরি করা হয়। প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেগুলো গ এবং ঘ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 দেহ গঠনে আমিষ জাতীয় খাদ্যের গুরুত্ব, নাম্বার 2 ভিটামিন সি এর ব্যাখ্যা, বিশেষ করে অভাবজনিত রোগ লক্ষণ এবং প্রতিরোধ এগুলো পড়বে। একইভাবে ভিটামিন ডি এর ব্যাখ্যা, এখান থেকে সেই একই বিষয়গুলো পড়বে, অভাবজনিত রোগ লক্ষণ প্রতিকার, ভিটামিন এর অভাব বা এর এ থেকেও তোমরা একই জিনিস পড়বে, অভাবজনিত রোগ বিশেষ করে, অর্থাৎ 4 নম্বরে যে ভিটামিন এ এর ব্যাখ্যা, এখানে অভাবজনিত রোগ পড়বে, বিশেষ করে রাতকানা এর লক্ষণ, জিরোপথ্যালমিয়া এর লক্ষণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5 আমিষ বা প্রোটিনের অভাবজনিত রোগ, কোয়াশিয়ারকর রোগের লক্ষণ আর মেরাসমাস রোগের লক্ষণ, এগুলো তোমরা পড়বে। নাম্বার 6 দৈনিক ক্যালোরি চাহিদার হিসাব, এটা তোমরা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7 দৈনিক শর্করার চাহিদার হিসাব, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 8 আয়োডিনের অভাবজনিত রোগ, বিশেষ করে গলগণ্ড রোগ এবং ক্রোটিনিজম এর লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 9 রক্ত স্বল্পতা বা এনিমিয়া কি, এর লক্ষণ প্রতিকার তোমরা সবগুলো পড়বে। এরপরে 14 নম্বর অধ্যায় এবং সর্বশেষ যে অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক অংশের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 খাদ্য শৃঙ্খল কাকে বলে, নাম্বার 2 জু প্লাঙ্কটন কাকে বলে, নাম্বার 3 জীব উপাদান কাকে বলে, নাম্বার 4 বাস্তুতন্ত্র কাকে বলে, নাম্বার 5 খাদ্য জাল কাকে বলে, নাম্বার 6 উৎপাদক কাকে বলে, নাম্বার 7 খাদক বা বক্ষক কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 ব্যাকটেরিয়া বা ছত্রাককে কেন বিয়োজক বলা হয়, নাম্বার 2 সুন্দরবনের উদ্ভিদের মূল বা সুন্দরী গাছের মূল মাটির উপরে চলে আসে কেন, নাম্বার 3 মানুষ কোন স্তরের খাদক ব্যাখ্যা করো, নাম্বার 4 ঘাস একটি আদর্শ উৎপাদক ব্যাখ্যা করো, নাম্বার 5 সর্বোচ্চ খাদক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, নাম্বার 6 ফাইটোপ্লাঙ্কটন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, নাম্বার 1 বাস্তুতন্ত্রের অজীব উপাদান কত ধরনের ও কি কি, নাম্বার 2 বাস্তুতন্ত্রের বিয়োজক গুরুত্বপূর্ণ কেন, নাম্বার 3 প্রথম স্তরের খাদক বলতে কি বোঝায়, নাম্বার 4 উৎপাদক ও খাদকের মধ্যে দুটি পার্থক্য লেখো, নাম্বার 5 উৎপাদক ও বিয়োজকের মধ্যে দুটি পার্থক্য লেখো, নাম্বার 6 অণুজীবকে বিয়োজক বলা হয় কেন, নাম্বার 7 খাদ্য জালে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, নাম্বার 8 খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে দুটি পার্থক্য লেখো, নাম্বার 9 শক্তি প্রবাহ সম্পর্কে ধারণা দাও, নাম্বার 10 বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কিভাবে চালনা থাকে বা চলমান থাকে, নাম্বার 11 বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী হয় কেন। প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন গ এবং ঘ এর জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 স্থলত বাস্তুতন্ত্রের উপাদান ব্যাখ্যা সহ, বিশেষ করে অজীব উপাদান এবং জীব উপাদান থেকে তোমরা যেগুলো পড়বে, উৎপাদক খাদক ক্ষেত্রে যেগুলো পড়বে তোমরা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক পড়বে। এছাড়া পড়বে তোমরা বিয়োজক। নাম্বার 2 স্থলজ বাস্তুতন্ত্রের ভিতর থেকে তোমরা যেগুলো পড়বে, খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ বন, এই টপিকটা তোমরা পড়বে। নাম্বার 3 জলজ বাস্তুতন্ত্র থেকে তোমরা পুকুরের বাস্তুতন্ত্রটা পড়বে। নাম্বার 4 খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল ব্যাখ্যা পড়বে তোমরা, বা খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি এগুলো পড়বে। নাম্বার 5 বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ চিত্র সহ ব্যাখ্যা, এটা পড়বে তোমরা। নাম্বার 6 পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা, এটা পড়বে তোমরা। আশা করি এই সাজেশনটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই সাজেশনটি তোমরা তোমাদের প্রয়োজন মাফিক তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। আশা করি এই সাজেশন থেকে তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে এবং আমি যেভাবে বলেছি তোমরা সেভাবে পড়বে। যে এখানে বিশেষ করে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক খ এবং সংক্ষিপ্তর জন্য, সেটা তো তোমরা সরাসরি পড়ে যাবে। এরপরে অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেভাবে আমি বলেছি যে তোমার
বইয়ের যে সকল প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এখানে যে টপিকসগুলো দেওয়া হয়েছে শুধু এই টপিকসগুলোই তোমার পড়ে যাও। আর কিছু সৃজনশীল তোমরা চর্চা করতে পারো বোঝার জন্য, ইনশাল্লাহ তাহলেই তোমার হয়ে যাবে। আসলে এই সকল সাজেশন যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমরা দেখবে তোমাদের বৃত্তি পরীক্ষা সহ তোমাদের স্কুলের পরীক্ষা যে হয়েছে সেই কোশ্চেনের সাথে তুমি এই বিষয়টা মিলাতে পারো। আমার এই সাজেশনের সাথে তোমাদের যে ফাইনাল পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে তোমার বিজ্ঞানের প্রশ্ন মিলাতে পারো, দেখবে অধিকাংশ কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে গেছো। আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের উপকারে আসছে, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলো বা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে যেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাও। ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের বৃত্তি পরীক্ষার ওপর বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও ভিডিও দেওয়া হবে, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই। এছাড়া আমাদের এই চ্যানেলটি তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের পরীক্ষার সাথে থাকবে, এবং পরবর্তী শ্রেণী তোমাদের নবম শ্রেণীতে যখন উঠবে তখনও আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ভিডিও রয়েছে এবং থাকবে, এবং নিয়মিত আপডেট দেওয়া হবে। বিশেষ কিছু সময় অর্থাৎ অসুস্থতাজনিত কারণে, এছাড়া আমাদের অফলাইনে বিভিন্ন ধরনের ব্যাচ রয়েছে, কোচিং রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আমি সবসময় তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। এরপরও আমি চেষ্টা করছি সবসময়ের জন্য তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।